ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে দিল্লি আছে তো আমরা আছি, আমরা আছি তো দিল্লি আছে। তারপরে বলতেন দিল্লির সাথে সব ফয়সালা হয়ে গিয়েছে, অর্থাৎ তাদের ক্ষমতার উৎস ছিল দিল্লি। তো দিল্লিকে যদি ম্যানেজ করা যায় তাহলে তারা ক্ষমতায় থাকতে পারবেন। তারা কখনোই বাংলাদেশের জনগণকে ক্ষমতার উৎস মনে করেননি। অথচ গণতন্ত্রের প্রধান শর্ত হচ্ছে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস, জনগণ হচ্ছে প্রজাতন্ত্রের মালিক। জনগণ যে প্রজাতন্ত্রের মালিক না, এটা শেখ হাসিনা বারবার এই বিনা ভোটের মধ্যে ক্ষমতায় থেকে জোর করে ক্ষমতা থেকে প্রমাণ করেছেন যে প্রজাতন্ত্রের মালিক আসলে জনগণ নয়। তো সে কিন্তু এই প্রজাতন্ত্রের মালিক বানিয়ে দিয়েছিলেন ভারতকে। আমরা নামে মাত্র স্বাধীন ছিলাম, আমরা বলতে পছন্দ করতাম, বলতে ভালোবাসতাম, কারণ আমাদের ভালোবাসা আবেগের জায়গাটা তো আমাদের মুক্তিযুদ্ধ। আমাদের আবেগের জায়গাটা তো এখানে ৩০ লক্ষ মানুষের প্রাণ যারা জীবন দিয়েছেন, এত ত্যাগ, এত রক্ত, এর বিনিময়ে তো আমরা বাংলাদেশটাকে স্বাধীন করতে পেরেছি। বাংলাদেশটাকে আমরা কেন স্বাধীন করলাম? কারণ যে কাঠামোর মধ্যে আমরা পাকিস্তানের মধ্যে ছিলাম, সেই কাঠামোর মধ্যে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করা সম্ভব ছিল না। ভোটের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না, গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না, মানবাধিকার ছিল না। সেই জন্য তো আমরা পাকিস্তান থেকে আমরা সরে এসে আমরা বাংলাদেশ জীবনের বিনিময়ে, জীবন বিসর্জন দিয়ে আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি। এই বাংলাদেশ সৃষ্টির পেছনে কিন্তু ভোটের অধিকার ছিল। যে ৭০-এ যে নির্বাচনটি হয়েছিল, সেই ৭০ নির্বাচন যদি তৎকালীন পাকিস্তান সরকার যদি মেনে নিত ফলাফল, তাহলে কি আমাদের মুক্তিযুদ্ধ পর্যন্ত যেতে হতো? নিশ্চয়ই যেতে হতো না। তো সুতরাং ভোটের অধিকার একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি কথা আমি মনে করিয়ে দিতে চাই বর্তমান সরকারকে এবং সরকারের কিছু সরকারের সমর্থক বা সরকারের সাথে যারা আছেন তাদের উদ্দেশ্যে। তারা এখন একটা কথা বলতে পছন্দ করেন, বলে বেড়ান যে আগে বিচার হতে হবে, আগে সংস্কার হতে হবে, তারপরে ভোট। আমার মনে হয় তারা পৃথিবীর গণঅভ্যুত্থান ইতিহাসটা তারা জানেন না। দেশে দেশে পৃথিবীর বিভিন্ন জায়গায় যে গণঅভ্যুত্থানগুলো সংগঠিত হয়েছে, গণঅভ্যুত্থানের পরে একটা নির্বাচিত সরকার আসে। 1970 সালে বাংলাদেশে, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, উভয় পাকিস্তানের থেকেই কিন্তু জনগণ আইয়ুব খানের বিরুদ্ধে তারা খেপেছিল। আইয়ুব খানকে তারা উচ্ছেদ করেছিল, আইয়ুব খান ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হয়েছিল। কিন্তু 69 সালে গণঅভ্যুত্থানের পরে তার পরের, কারণ গণঅভ্যুত্থানের পরবর্তী জায়গাটি হচ্ছে, তার পরবর্তী ট্রান্সফরমেশনটি হচ্ছে, রূপান্তরটি হচ্ছে নির্বাচন। আমরা যদি শ্রীলঙ্কার দিকে তাকাই, খুব বেশি দূর যাওয়ার দরকার নাই, খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। শ্রীলঙ্কা এই একেবারে বাড়ির কাছেই তো মোটামুটি, সেখানে একটা বড় গণঅভ্যুত্থান হলো না? ওই দেশের ওই প্রজাতন্ত্রের মালিকেরা প্রেসিডেন্টের শয়নকক্ষে সেই পালঙ্কের মধ্যে বসে পা তুলে দিয়ে তারা যে প্রজাতন্ত্রের মালিক, এটা তারা দেখিয়ে দেন নাই? দেখিয়ে দিয়েছেন তো। তো অভ্যুত্থান তো হলো। ওখানকার প্রেসিডেন্ট পালিয়ে গিয়েছেন, রাজাপাকসের ভাই পালিয়ে গেছেন, রাজাপাকসে পালিয়ে গিয়েছিলেন। তো তারপরে কি ফলাফলটা? এরপর তো নির্বাচিত সরকার। দ্যাট ইজ দ্য সলিউশন। আমরা যদি তিউনিশিয়ার দিকে যদি তাকাই, সেখানে কি হল? গণঅভ্যুত্থান হলো, নির্বাচন। আরব স্প্রিং, আরব বসন্তের নাম আপনারা নিশ্চয়ই সবাই জানেন, আপনারা প্রত্যক্ষ করেছেন। এই আরব বসন্তের পরে যে জাগরণ ঘটেছে, যে বিভিন্ন দেশে দেশে যে জাগরণ ঘটেছে, স্বৈরাচারী সরকারগুলো যখন পতন ঘটেছে, তারপরে ফলাফলটা কি? ফলাফলটা নির্বাচন। সুদানের কি নির্বাচন, সমস্ত জায়গায় নির্বাচন, স্লোভাকিয়া নির্বাচন হচ্ছে একমাত্র সলিউশন। কারণ নির্বাচন যদি প্রকৃতপক্ষে একটা ভালো নির্বাচন হয়, তাহলে সরকার জনগণের কাছে জবাবদিহিতা করে। কারণ জনগণ চায় তার ভোটে এমপি হবে, সেই এমপিদের ভোটে প্রধানমন্ত্রী হবেন। তো সুতরাং ভালো কাজ না করলে, যদি গণতন্ত্রের প্র্যাকটিসটা থাকে, ভালো কাজ না করলে জনগণ তাকে আর দ্বিতীয়বার ক্ষমতায় আসতে দেয় না, এবং ক্ষোভের মধ্য দিয়ে সে সরকারের পতন ঘটে। শুধু ডেমোক্রেসি ইজ দ্য অ্যান্সার। সারা পৃথিবীতে গণতন্ত্রের মধ্য দিয়ে আপনি দেখবেন যে এই যে উনি ব্রিটেনে থাকেন, আমাদের রূপম রাজ্জাক ব্রিটেনে থাকেন, আমি নিজেও মাঝে মধ্যে কোশ্মিনকালে মাঝে মধ্যে 2-1 বার গিয়েছি। তো এবং পড়েছি, যাওয়ার থেকে বড় কথা হচ্ছে পড়েছি, দেখেছি, ওদের বিশ্ব সিস্টেমটা আমরা দেখার চেষ্টা করেছি। অতি সম্প্রতি কতগুলো প্রধানমন্ত্রী ব্রিটেনের পরিবর্তন হলো।
ঋষি সুনাকের পরিবর্তন হলো, তারপরে আপনার ওই যে লিজ ট্রুস পরিবর্তন হলো, তারপরে আপনার বরিস জনসনের পরিবর্তন, মাত্র কয়েক মাসের ব্যবধানে 3-4টা প্রধানমন্ত্রী বদলে গেল সেই দেশে। বিকজ গণতন্ত্র, ওখানে খুনোখুনির ঘটনা ঘটেনি, গুমের ঘটনা ঘটেনি, কারাগারে পাঠানোর ঘটনা ঘটেনি প্রতিপক্ষকে। কিন্তু গণতন্ত্র হচ্ছে অ্যান্সার। গণতন্ত্রের মধ্য দিয়ে একটা দেশ স্থিতিশীল থাকে এবং জনগণের কাছে জবাবদিহি করে। আমরা আমাদের দেশে কিছু কিছু লোক বলা শুরু করেছেন সংস্কার এবং বিচার করতে হবে। ফাইন, সংস্কার এবং বিচারের বেলায় তো কারোর আপত্তি নাই, বিচার তো হতেই হবে। শেখ হাসিনা এত মানুষ হত্যা করেছেন, তার সাঙ্গ পাঙ্গরে এত মানুষ হত্যা করেছেন। সারা বাংলাদেশের ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের গুন্ডা বদমাশরা যেভাবে রাস্তায় দাপিয়ে অস্ত্র তুলে নিয়ে যেভাবে নিরীহ মানুষগুলোকে হত্যা করেছে, সে হত্যাকারীদের, সেই খুনিদেরকে তো আমরা নিঃসন্দেহে আমরা রাজনীতিতে পুনর্বাসিত হতে দিতে পারি না, সেটা যার ব্যানারই হোক। বিএনপি তাদের গ্রহণ করবে, এটা আমরা আগেও বলেছি। গতকালকে পার্টির প্রেস রিলিজের মধ্য দিয়ে আমরা ঘোষণা দিয়েছি, পতিত স্বৈরাচারের কোনো লোক বিএনপিতে ঢুকতে পারবে না, বিএনপিতে নেওয়া যাবে না। যাদের রাজনৈতিক দন্যতা আছে, যাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে নতুন দল বানাবার, হতেই পারে, নতুন দল বানান, যে কোনো মানুষ নতুন দল বানাতে পারেন। এটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। দেশে একাধিক দল থাকবে, একাধিক রাজনৈতিক ভিন্নমত থাকবে, জনগণের কাছে যান। কিন্তু পতিত স্বৈরাচারের লোকজন নিয়ে দল বানাবেন, এই টালিবালি তো মানে বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না। এটা খুবই লাউড অ্যান্ড ক্লিয়ার। পতিত স্বৈরাচারের কোনো সহযোগী, খুনিদের সহযোগী, তাদেরকে নিয়ে যদি কোনো রাজনৈতিক দল যদি তাদেরকে ঢোকান, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। এবং তাদেরকে নিয়ে যদি কেউ নতুন কোনো রাজনৈতিক দল বানাবার যদি কোনো রকম অভিলাষ থাকে, অভিপ্রায় থাকে, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, তাদের বিরুদ্ধেও কিন্তু জনগণের ক্ষোভ বেড়ে যাবে। জনগণ ক্ষুব্ধ হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করবে। সুতরাং এটা আমরা অ্যাকসেপ্ট করব না। এখন বলেন বিচারের কথা, বিচার হতে হবে, শেখ হাসিনার বিচার হতে হবে, তার সাঙ্গপাঙ্গদের বিচার হতে হবে, সেটা সচিবালয়ে বলেন, সেটা পুলিশে বলেন, বিচারালয়ে বলেন। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, জনগণ অধিকার হরণ করেছে, দেশের টাকা লুট করেছে, দেশের সম্পদ বিনষ্ট করেছে, তাদের প্রত্যেককে আমরা বিচার আওতায় আনবো। এই বিচার চলবে বছরের পর বছর। এই বিচার চলতে সময় নিতে পারে, 10 বছর, 20 বছরও নিতে পারে। এমনকি শেখ হাসিনা তার পিতার হত্যাকারী বলে তাদেরকে তিনি দাবি করেছেন, তাদের বিরুদ্ধে বিচার করেন, তাদেরকে ফাঁসিতে ঝুলেছেন। ফাঁসিতে ঝুলাতে কত বছর লেগেছে? 7 বছর, 8 বছর, নিশ্চয়ই এরকম একটা সময় লেগেছে। এখন কি শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানো পর্যন্ত, অথবা তার সাঙ্গপাঙ্গদেরকে ফাঁসিতে ঝুলানো পর্যন্ত, অথবা তাদেরকে কারারুদ্ধ করার জন্য, রায়ের মাধ্যমে কারারুদ্ধ করার জন্য 8-10 বছর ধরে কি বাংলাদেশে অনির্বাচিত সরকার থাকবে? এটা থাকে কখনো? পৃথিবীতে কোনো দেশে আছে এটা? সেটা সম্ভব না। তো সুতরাং আমরা যেটা বলেছি, বিচার চলবে, নিঃসন্দেহে বিচার চলবে। সরকার যখন থাকবে, 5 বছর পর্যন্ত নতুন সরকার আসে, তারাও বিচারটা চালিয়ে নিয়ে যাবে। এটাই তো স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক। বিচার চলবে, সংস্কারও চলবে।